ব্রিটিশরা কিভাবে প্রায় ২০০ বছর ধরে এত বড় একটা উপমহাদেশ শাসন করল, এটা কিন্তু একটা বিশাল ধাঁধা, তাই না? আজকের এই আলোচনায় আমরা এই জটিল ইতিহাসেরই কিছু পাতা উল্টে দেখব। আচ্ছা, আসুন এই প্রশ্নটা দিয়েই শুরু করা যাক। ভাবা যায় একটা গোটা জাতি পরাধীন হয়ে গেল, অথচ সেটা পুরোপুরি বুঝতে তাদের কয়েক দশক, এমনকি ১০০ বছরও লেগে গেল। এটা এটা কিভাবে সম্ভব হলো? ব্রিটিশরা যে এত লম্বা সময় ধরে শাসন করতে পারল, তার পেছনে কিন্তু একটা খুব বড় কারণ আছে। আর সেটা হলো এ দেশের মানুষ। তারা শুরুতেই ধরতে পারেনি যে তাদের চারপাশের বাস্তবতাটাই আসলে বদলে গেছে। তারা যে পরাধীন, এই বোধটাই তাদের মধ্যে ছিল না। আসলে কি তখনকার সাধারণ মানুষের জীবনটা কেমন ছিল একবার ভাবুন তো। তাদের চিন্তা ভাবনা জুড়ে ছিল শুধু তাদের ক্ষেত খামার আর ঘর সংসার, মানে বেঁচে থাকার লড়াইটাই ছিল আসল। ফলে দিল্লি বা কলকাতায় কে ক্ষমতায় এলো বা গেল, তা নিয়ে মাথা ঘামানোর সুযোগ বা কারণ কোনোটাই তাদের ছিল না। আর ঠিক এই কারণে, মানে দৈনন্দিন জীবন নিয়ে ব্যস্ত থাকার কারণে, তারা একটা বিরাট বড় ভুল করে বসল। মানুষ ব্রিটিশদেরকে আগের শাসকদের থেকে আলাদা করে ভাবতেই পারল না। তাদের কাছে এটা ছিল ক্ষমতার আরও একটা হাত বদলার কি। তখনকার মানুষের মনোভাবটা বুঝতে হলে এই একটা কথাই যথেষ্ট। এক নবাব গেল তো আরেকজন আসলো, তাতে আমাদের কি? সিংহাসনে কে বসল, এটা তাদের কাছে কোনো বড় ব্যাপারই ছিল না। তারা ভাবত শাসক যেই হোক, তাদের জীবনে আর কি এমন প্রভাব পড়বে। কিন্তু হায়, কি মারাত্মক একটা ভুল যে তারা করছিল। কিন্তু তফাৎটা ছিল আকাশ পাতাল। সবাই ভাবছিল এ তো শুধু শাসকের মুখ বদল, কিন্তু আসলে ঘটছিলটা কি? একটা পুরো দেশ দখল হয়ে যাচ্ছিল, আর এর ফল ভয়াবহ। দেশের সমস্ত সম্পদ, সমস্ত ঐশ্বর্য একেবারে পরিকল্পিতভাবে বিদেশে পাচার হতে শুরু করল, যা আগে কখনো হয়নি। কিন্তু এই মোহ, এই ভুল ধারণা তো আর সারা জীবন থাকে না। একসময় এটা ভাঙল। কখন ভাঙল? যখন শোষণের কষ্টটা একেবারে গায়ে এসে লাগল, যখন পেটে টান পড়ল, ঠিক তখনই সে ঘোর কাটতে শুরু করল। দেখুন, শোষণটা কি সাংঘাতিক একটা সিস্টেমের মধ্যে দিয়ে হচ্ছিল। প্রথমে কৃষকদের ওপর চাপানো হলো অনপোষিল করের বোঝা। যারা সেই কর দিতে পারল না, তাদের জমি কেড়ে নেওয়া হলো। ব্যাস, গ্রামের পর গ্রাম গরিব থেকে আরও গরিব হতে শুরু করল। আর দেশের সমস্ত টাকা পয়সা সম্পদ পাচার হতে থাকল ৭ সমুদ্রের ওপারে। ব্যাপারটাকে আরও জটিল করে তুলেছিল আরেকটা জিনিস। ব্রিটিশরা কিন্তু খুব কম সময়েই সরাসরি সামনে আসত। তারা খুব চালাকির সাথে নিজেদের আড়ালে রেখেছিল, আর তাদের হয়ে কাজ করার জন্য সামলে রেখেছিল এদেশেরই কিছু মানুষকে। ফলে আসল সূত্রটাকে সেটাই বোঝা মুশকিল হয়ে পড়েছিল। তাহলে অত্যাচারটা করত কারা? করত এই ব্রিটিশদেরই নিয়োগ দেয়া জমিদার, সুদখোর মহাজন আর তাদের দেশীয় দালালেরা। ফলে সাধারণ মানুষ তাদের সব দুঃখ কষ্টের জন্য এই দেশীয় শোষকদেরই দায়ী করত। এর পেছনে যে আসল শক্তিটা কলকাঠি নাড়ছে, সেটা তারা দেখতেই পেত না। আর এর চেয়ে বড় ট্র্যাজেডি আর কি হতে পারে বলুন? গ্রামের সাধারণ মানুষ জমিদারের অত্যাচারে অতিষ্ঠ হয়ে সুবিচারের জন্য কার কাছে যেত? সেই ব্রিটিশ কালেক্টরের কাছেই। ভাবা যায়, যে নেকড়ে তাদের খাচ্ছে, তার কাছেই তারা আশ্রয়ের জন্য ছুটে যেত। ভক্ষককেই তারা রক্ষক বলে ভুল করছিল। আচ্ছা, এ তো গেল সাধারণ মানুষের কথা। কিন্তু যারা শিক্ষিত, যারা সমাজের মাথা, তাদের অবস্থা কি ছিল? তাদের মধ্যেও ছিল আরেক ধরনের অন্ধত্ব। আর সেটা হলো ব্রিটিশ রাজপরিবারের প্রতি এক অদ্ভুত অন্ধ আনুগত্য। তখনকার শিক্ষিত সমাজ, মানে যারা প্রভাবশালী ছিলেন, তাদের মনে একটা গভীর বিশ্বাস ছিল যে, আরে, রানী তো খুব ভালো মানুষ, তিনি এসব জানলে কি আর এ অবিচার হতে দিতেন? এসব আসলে স্থানীয় অফিসারদের দোষ। এই যে একটা অন্ধ আনুগত্য, এটার কারণেই দেশের প্রভাবশালী শ্রেণীটা আসল শত্রুকেই চিনতে পারল না। আর তার ফলে কি হলো? পরাধীনতার বিরুদ্ধে একজোট হয়ে দাঁড়াতে অনেক অনেক দেরি হয়ে গেল। কিন্তু এই যে সবাই ঘুমাচ্ছিল, ব্যাপারটা কিন্তু ঠিক তেমনও না। এই গভীর অন্ধকারের মধ্যেও এমন কয়েকজন ছিলেন যাদের চোখ একদম খোলা ছিল। তারা ঠিকই বুঝতে পারছিলেন যে আসলে কি হতে চলেছে। হ্যাঁ, ঠিকই ধরেছেন। সবাই কিন্তু ঘুমিয়েছিল না।
যখন পুরো জাতিটাই একটা ঘোরের মধ্যে, তখনও কিছু মানুষ ঠিকই সত্যটা দেখতে পাচ্ছিলেন, আর তারাই প্রতিরোধের প্রথম মশালটা জ্বালানোর চেষ্টা করেছিলেন। ভাবুন, দিল্লির শাহ আব্দুল আজিজ, ওদিকে দক্ষিণ ভারতের টিপু সুলতান, আবার এই বাংলায় মীর নিসার আলী, মানে আমাদের তিতুমির। এরা দেশের বিভিন্ন প্রান্তে থেকেও ঠিকই বুঝতে পেরেছিলেন বিপদটা কত বড়। তারা জাতিকে জাগানোর চেষ্টা করেছিলেন, যদিও তাদের ডাকে তখন খুব বেশি মানুষ সাড়া দেয়নি। কিন্তু এই যে ঘুম ভাঙতে এত দেরি হয়ে গেল, তার জন্য কিন্তু এক সাংঘাতিক মূল্য চোকাতে হয়েছে। যখন শেষ পর্যন্ত গোটা দেশটা জেগে উঠল, বুঝতে পারল তারা আসলে কাদের গোলামি করছে, ততদিনে এই সোনার দেশটা অর্থনৈতিকভাবে প্রায় দেউলিয়া। তাহলে এই যে এত বড় একটা ইতিহাস আমরা দেখলাম, এখান থেকে আমাদের মূল শিক্ষাটা কি? স্বাধীনতার লড়াইটা আসলে শুরু হয় কোথা থেকে? একটা কথা আছে, শুনতে হয়তো একটু খারাপ লাগবে, যে ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা হলো ইতিহাস থেকে কেউ শিক্ষা নেয় না। আমরা হয়তো বারবার একই ভুল করি, কিন্তু এই ইতিহাসটা আমাদের একটা খুব জরুরি জিনিস চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। স্বাধীনতার প্রথম ধাপটা কি জানেন? প্রথম ধাপ হলো এটা বোঝা যে আমি পরাধীন। এই বোধটা যতক্ষণ না আসছে, ততক্ষণ মুক্তির ইচ্ছাটাই তো জন্মাবে না। আর এটাই হয়তো সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা। যারা শোষণ করছে, যারা অত্যাচার করছে, দেশের সম্পদ লুট করছে, তাদেরকেই যদি একটা জাতি নিজেদের শাসক বা নিয়তি বলে মেনে নেয়, তাহলে সেই জাতির মুক্তি প্রায় অসম্ভব। চলুন এই আলোচনাটা আমরা এই প্রশ্নটা দিয়েই শেষ করি। একটা প্রশ্ন যা শুধু সেদিনের ইতিহাসের জন্য নয়, আজকের দিনের জন্য সত্যি। শোষণকারীরাই যদি শাসক বলে পরিচিতি পায়, তাহলে স্বাধীনতা কি সত্যি সম্ভব?